হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম গুরুজি ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি। তোমাদের সকলকে এক্সাম গুরুজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য 31 নাম্বার পার্ট নিয়ে উপস্থিত হয়েছি। 7500 বিজ্ঞানের প্রশ্ন উত্তর পর্ব 31। তোমাদেরকে একটা খুশি খবর দিতে চাই যে খুব তাড়াতাড়ি আগামী সপ্তাহতেই আমরা চেষ্টা করব 15 তারিখ, যদি 15 তারিখ না পারি তাহলে 15 থেকে 20 তারিখের মধ্যে টোটাল 7500 বিজ্ঞানের কোশ্চেন আনসারের পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো ইবুক ভার্সন। ঠিক আছে, প্রথম 1000টা কোশ্চেনের পিডিএফ আমি দিয়ে দিয়েছি অলরেডি। যদি ডাউনলোড না করে থাকো তাহলে ভিডিও ডেসক্রিপশনের লিংকে ক্লিক করে ডাউনলোড করে নাও, এবং এরপরে পিডিএফ এ টোটালটাই থাকবে, মানে 1 থেকে শুরু করে 7500 কোশ্চেন আছে। এবং এটা আমি বলতে পারি মোটামুটি এনাফ, কোনো চাকরি পরীক্ষার জন্য কোনো বই এনাফ নয়, ঠিক আছে, তবুও মোটামুটি এনাফ রেলওয়ে গ্রুপ ডি এনটিপিসির জন্য। ঠিক আছে, আজকে যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটি হলো সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষে মোটামুটি 50টা কোশ্চেন আমি এই ক্লাসে আলোচনা করব, কিন্তু মেন পিডিএফ এ আরো প্রচুর বেশি কোশ্চেন্স থাকবে। ঠিক আছে, তো চলো দেরি না করে শুরু করি আজকের এই ভিডিও। এবং ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা একটু রিমাইন্ড করে দিতে চাই যে আগামী কাল থেকে, অর্থাৎ আগামীকাল 10ই সেপ্টেম্বর থেকে আন একাডেমির প্রাইস কিন্তু প্রায় ডবল হতে চলেছে ভর্তির ফি। তো তোমরা যদি প্রিপারেশন নিতে চাও এবং যারা সবে গ্রাজুয়েশন করলে নতুন চাকরি ফর্ম ফিল আপ করছো এবং সবে এইচএস পাস করলে গ্রাজুয়েশনে ভর্তি হবে বা চাকরি পাওয়ার জন্য চিন্তা ভাবনা করছো, তারা 2 বছরের কোর্স নিয়ে নাও, কারণ এখন 2 বছরের কোর্স 7500 হচ্ছে, এরপরে প্রায় 14,000 টাকা লেগে যাবে। ঠিক আছে, তো ভিডিও শেষে আমি বলে দেবো বিস্তারিত সেই বিষয়ে। তো চলো দেরি না করে শুরু করি আমাদের সায়েন্স 7500 পার্ট 31 বাই ইজিএ বা এক্সাম গুরুজি একাডেমি বিজ্ঞানের অজ্ঞান পর্ব 31। আমাদের ফার্স্ট কোশ্চেন, সালোক সংশ্লেষে প্রয়োজনীয় উপাদানগুলির মধ্যে কোনগুলি কাঁচামাল হিসেবে পরিচিত? কাঁচামাল আমরা জানি জল এবং কার্বন ডাই অক্সাইড, এটা সালোক সংশ্লেষ করার জন্য লাগে। ঠিক আছে, জল এবং কার্বন ডাই অক্সাইড লাগে। তারপরে সালোক সংশ্লেষ কখন হয়? সেটি হলো সালোক সংশ্লেষ সূর্যালোকের উপস্থিতিতে, অর্থাৎ দিনের বেলায় সম্পন্ন হয়। এগুলো বেসিক কোশ্চেন। কোন প্রকার উদ্ভিদ কলায় সালোক সংশ্লেষ সংঘটিত হয়? সেটি হলো সবুজ পাতার মেসোফিল কলায়, সবুজ পাতার মেসোফিল কলায়। তারপরে কোন প্রকার জীব সালোক সংশ্লেষে অক্ষম? যে সব জীবের দেহে ক্লোরোফিল নেই তারাই সালোক সংশ্লেষে অক্ষম, যেমন প্রাণী, মৃতজীবী উদ্ভিদ যেমন ইস্ট, তারপরে পরজীবী উদ্ভিদ যেমন স্বর্ণলতা, এগুলো সালোক সংশ্লেষে অক্ষম। তারপরে সালোক সংশ্লেষ কি জাতীয় প্রক্রিয়া? অপচিতি না উপচিতি? সালোক সংশ্লেষ উপচিতি প্রক্রিয়া। উপচিতি প্রক্রিয়া মানে হচ্ছে গেইন হয়, মানে আমাদের শরীরে ধরো আমরা ক্ষয় এবং গ্রহণ, ঠিক আছে, শ্বসন প্রক্রিয়াতে ক্ষয় হয়। অপচিতি মানে হচ্ছে ক্ষয় হওয়া এবং উপচিতি হওয়া মানে গেইন হওয়া। ঠিক আছে, তো সালোক সংশ্লেষে গেইন হয় এবং সালোক সংশ্লেষের ফলেই কিন্তু উদ্ভিদ নিজের খাদ্য তৈরি করে এবং মানুষের জন্য খাদ্য তৈরি করে থাকে। ঠিক আছে, তো এটা উপচিতি প্রক্রিয়া। তারপরে বায়ুতে CO2 এবং N2 এর শতকরা ভাগ কত? অর্থাৎ কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেন। কার্বন ডাই অক্সাইড হলো 0.04% এবং নাইট্রোজেন 78.08%। ঠিক আছে, তারপরে কোন ধরনের উদ্ভিদ সালোক সংশ্লেষ করতে পারে না? সেটি হলো মৃতজীবী উদ্ভিদ যেমন ইস্ট, অ্যাগারিকাস ইত্যাদি ছত্রাক। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসে। পরজীবী উদ্ভিদ যেমন স্বর্ণলতা ইত্যাদি ক্লোরোফিল বিহীন উদ্ভিদ। ঠিক আছে, তারপরে বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত? সেটি হলো 20.95%। তারপরে কোন মৌলিক উপাদান সবুজ উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে যৌগ রূপে সরাসরি গ্রহণ করতে পারে? ঠিক আছে, সেটি হলো কার্বন, মানে মৌলিক উপাদানের মধ্যে কার্বন কিন্তু সবুজ উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে সরাসরি গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড রূপে। তারপরে নিচের বিক্রিয়াটিকে কি বলে? এটি হলো আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস। ঠিক আছে, আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস। তারপরে সাধারণত উদ্ভিদের মূলে সালোক সংশ্লেষ হয় না কেন? কারণ উদ্ভিদের মূলে ক্লোরোফিল থাকে না, তার জন্য সালোক সংশ্লেষ হয় না। তারপরে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজ বা শর্করা অণুর অক্সিজেনের উৎস কি? সেটি হলো কার্বন ডাই অক্সাইড। অক্সিজেনের উৎস হলো কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, তারপরে উদ্ভিদের কোন জৈবনিক ক্রিয়ার ফলে পরিবেশের অক্সিজেন নির্গত হয়? সেটি হলো সালোক সংশ্লেষে পড়ে, মানে উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অক্সিজেন বের করে, সেটি হলো সালোক সংশ্লেষের জন্য। তারপরে ক্লোরোফিল অণুতে কোন খনিজ পদার্থ থাকে? এটি বারবার করে পরীক্ষাতে আসে, 1000 বার করে পরীক্ষাতে আসে। ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম থাকে উদ্ভিদের ক্লোরোফিল অণুতে। ঠিক আছে, তারপরে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস কি? সেটি হলো পরিবেশ থেকে শোষিত জল, মানে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেনের উৎস আমরা জানি যে গ্লুকোজের সংকেত কি? C6H12O6। এই যে O6 এটা কিন্তু এই কার্বন ডাই অক্সাইড থেকে ট্রান্সফার হয়ে গ্লুকোজের অক্সিজেন তৈরি হয়। কিন্তু সালোক সংশ্লেষের ফলে যে অক্সিজেন উৎপন্ন হয় শুধু অক্সিজেন, গ্লুকোজের অক্সিজেন না কিন্তু,
শুধু অক্সিজেন উৎপন্ন হয়, সেটি কিন্তু পরিবেশ থেকে শোষিত জলের থেকে কিন্তু অক্সিজেন উৎপন্ন হয়। ঠিক আছে, এটি মাথায় রাখতে হবে। চলো, কোন উদ্ভিদের মূলে সালোক সংশ্লেষ হয়? অর্কিডের বায়বীয় মূল বা গুলঞ্চের আত্তীকরণ মূলে সালোক সংশ্লেষ হয়। ঠিক আছে, অর্কিডের বায়বীয় মূল এবং গুলঞ্চের আত্তীকরণ মূলে সালোক সংশ্লেষ হয়। ঠিক আছে, সালোক সংশ্লেষের ফলে উদ্ভিদের সঞ্চয় অঙ্গে কি রূপে খাদ্য জমা থাকে? সেটি হলো শ্বেতসার রূপে। শ্বেতসার রূপে কিন্তু জমা থাকে, যে খাদ্যগুলো যেগুলো উদ্ভিদ নিজে খায় শ্বেতসার রূপে জমা থাকে। তারপরে কোন জৈবনিক ক্রিয়ায় সবুজ উদ্ভিদের খাদ্য সংশ্লেষ হয়? সেটি হলো সালোক সংশ্লেষ, এটা জৈবনিক ক্রিয়া। তারপরে উদ্ভিদের কোন জৈবিক ক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়? এটিও সালোক সংশ্লেষ, সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তারপরে কোন প্রকার জীব সালোক সংশ্লেষে সক্ষম? সেটি হলো যে সমস্ত জীব ক্লোরোফিল আছে তারাই সালোক সংশ্লেষে সক্ষম, যেমন সবুজ উদ্ভিদ। তারপরে কোন প্রকার প্রাণী সালোক সংশ্লেষে সক্ষম? সেটি হলো ক্লোরোফিল যুক্ত প্রাণী, যেমন ইউগ্লিনা ও ক্রাইসেমিবা। এটা কিন্তু আসে পরীক্ষাতে, ইউগ্লিনা ও ক্রাইসেমিবা। তারপরে উদ্ভিদের সালোক সংশ্লেষকারী অঙ্গ কোনটি? ঠিক আছে, এটি হলো পাতা। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো। এখন ভিডিও যদিও শেষ হয়নি, মাঝখানে বলে রাখছি। ঠিক আছে, সালোক সংশ্লেষে উদ্ভিদের সালোক সংশ্লেষকারী অঙ্গ হলো পাতা, মানে পাতায় সালোক সংশ্লেষ হয়। ঠিক আছে, তারপরে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তি কি শক্তি রূপে আবদ্ধ থাকে? সেটি হলো স্থিতিক শক্তি রূপে বা স্থিতিক শক্তি রূপে কিন্তু আবদ্ধ থাকে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তি স্থিতিক শক্তি রূপে আবদ্ধ থাকে। তারপরে প্রতি গ্রাম অণু গ্লুকোজে কত ক্যালোরি সৌরশক্তি আবদ্ধ থাকে? সেটি হলো 686 ক্যালোরি, 686 ক্যালোরি। ঠিক আছে, প্রতি গ্রাম অণু গ্লুকোজে কত ক্যালোরি সৌরশক্তি আবদ্ধ থাকে? সেটি হলো 686 কিলো ক্যালোরি। ঠিক আছে, তারপর এডিপির পুরো নাম কি? এডিপির পুরো নাম অ্যাডিনোসিন ডাইফসফেট। এটিপির পুরো নাম কি? এটিপি হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন। সালোক সংশ্লেষ কালে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে কোন যৌগে আবদ্ধ হয়? এটিপি অণু রূপে। ঠিক আছে, এটিপি অণুর মধ্যে কিন্তু আবদ্ধ হয়। ঠিক আছে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তারপরে এনএডিপির পুরো নাম কি? এনএডিপির পুরো নাম হলো নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাই নিউক্লিওটাইড ফসফেট। নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাই নিউক্লিওটাইড ফসফেট। ঠিক আছে, এটি কিন্তু পরীক্ষায় আসে বারবার করে। তারপরে NADPH এর পুরো নাম কি? এটি হলো বিজারিত নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাই নিউক্লিওটাইড ফসফেট। ঠিক আছে, তো এটির অর্থ হলো বিজারিত। H মানে হচ্ছে হাইড্রোজেন, যেহেতু এটি বিজারিত। ঠিক আছে, সেহেতু এটি বিজারিত। পরবর্তীতে হিল বিকারক কোন পদার্থ? ঠিক আছে, হিল বিকারক হলো NADP বা নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাই নিউক্লিওটাইড ফসফেট। ঠিক আছে, তারপরে RUDP এর পুরো নাম কি? এটি হলো রিবিউলোজ ডাইফসফেট, রিবিউলোজ ডাইফসফেট। ঠিক আছে, RUDP এর পুরো নাম। তারপরে PGA এর পুরো নাম কি? এটি হলো ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটি কিন্তু আসে পরীক্ষাতে, ফসফোগ্লিসারিক অ্যাসিড। তারপরে সালোক সংশ্লেষে অঙ্গার আত্তীকরণ কখন ঘটে? সালোক সংশ্লেষে অঙ্গার আত্তীকরণ ঘটে কিন্তু আলোক দশায়। ঠিক আছে, সালোক সংশ্লেষে অঙ্গার আত্তীকরণ ঘটে কিন্তু আলোক দশায়। তারপরে পৃথিবীর যাবতীয় শ্বেতসার জাতীয় পদার্থের কার্বনের উৎস কি? সেটি হলো কার্বন ডাই অক্সাইড। শ্বেতসারের মধ্যে, মানে আমরা একটুখানি আগে বললাম যে উদ্ভিদ কিন্তু খাদ্য শ্বেতসার রূপে জমা রাখে এবং শ্বেতসারের মধ্যে কার্বন থাকে। সেই কার্বনের উৎস কি? পরিবেশ থেকে নেওয়া কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, পাতার মাধ্যমে। তারপরে সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন যৌগ কোনটি? সেটি হলো ফসফোগ্লিসারিক অ্যাসিড বা PGA, ফসফোগ্লিসারিক অ্যাসিড। এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট, সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন যৌগ। ঠিক আছে, তারপরে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কোন উপাদান সূর্যালোকের শোষণে সক্ষম? সেটি হলো ক্লোরোফিল। ক্লোরোফিল কিন্তু সূর্যালোক শোষণ করতে সক্ষম। ক্লোরোফিলের মাঝখানে কি থাকে আমরা একটুখানি আগে কিন্তু বললাম। তারপরে শক্তির মূল উৎস কি? শক্তির মূল উৎস হলো সূর্য বা সৌরশক্তি। ঠিক আছে, তারপরে উদ্ভিদের কোন জৈবিক ক্রিয়ায় বায়ুমণ্ডলের CO2 গ্যাসের পরিমাণ হ্রাস পায় এবং অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায়? উদ্ভিদের এই একটাই ক্রিয়া, সেটি হলো সালোক সংশ্লেষ, যেটা কার্বন ডাই অক্সাইড নিয়ে নেয় এবং অক্সিজেন বাড়িয়ে দেয়। ঠিক আছে, তারপরে সালোক সংশ্লেষ কি রূপ বিপাক? আমরা আগেও দেখলাম উপচিতিমূলক বিপাক। ঠিক আছে, তারপরে সালোক সংশ্লেষের বিপরীত জৈবিক ক্রিয়া কি? সেটি হলো শোষণ। সালোক সংশ্লেষের বিপরীত জৈবিক ক্রিয়া হলো শোষণ, কারণ শোষণ হলো অপচিতিমূলক বিপাক ক্রিয়া। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি জাতীয় খাদ্য উৎপন্ন হয়? সেটি হলো শর্করা, মানে সরল শর্করা জাতীয় খাদ্য। গ্লুকোজ মানে শর্করা। ঠিক আছে, সরল শর্করা জাতীয় খাদ্য হচ্ছে গ্লুকোজ উৎপন্ন হয়। তারপরে ক্লোরোফিল সূর্যালোকের কোন কণা শোষণ করে? ক্লোরোফিল সূর্যালোকের ফোটন বা কোয়ান্টাম কণা শোষণ করে। ফোটন বা কোয়ান্টাম কণা শোষণ করে। ফোটন কণা।
ফোটন কি? ফোটন হলো সূর্যালোক থেকে তেজময় বা শক্তিময় কণা ক্লোরোফিলকে উত্তেজিত করে, তাকে ফোটন বলে। ঠিক আছে, ফোটন কণা কোনগুলি? সূর্যালোকের তেজময় কণা বা শক্তিময় কণা যা ক্লোরোফিলকে উত্তেজিত করে। ঠিক আছে, তারপরে সালোক সংশ্লেষে সাহায্যকারী দুটি কোএনজাইমের নাম কি? সালোক সংশ্লেষে যে সাহায্য করে দুটি কোএনজাইম কি কি? NADP এবং ADP। NADP এবং ADP। ঠিক আছে, তারপরে সবুজ উদ্ভিদে দিনের বেলায় CO2 গ্যাস সৃষ্টি হয় কি? সবুজ উদ্ভিদে দিনের বেলায় CO2 গ্যাস সৃষ্টি হয় কারণ দিনের বেলায় কিন্তু সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষের পাশাপাশি শ্বসন ক্রিয়াও কিন্তু চালায়। সালোক সংশ্লেষের পাশাপাশি শ্বসন ক্রিয়াও কিন্তু চালায় সবুজ উদ্ভিদ। ঠিক আছে, তারপরে সালোক সংশ্লেষের সাহায্যে মানে কি সাহায্যকারী অঙ্গাণু কোনটি? সেটি হলো ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট সালোক সংশ্লেষে সাহায্যকারী অঙ্গাণু। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। চলো পরবর্তী কোশ্চেন, পরাশ্রয়ী উদ্ভিদ সালোক সংশ্লেষের জন্য কোথা থেকে এবং কিভাবে জল গ্রহণ করে? পরাশ্রয়ী উদ্ভিদগুলো মানে পরের আশ্রয়ে যে উদ্ভিদ বেঁচে থাকে। ঠিক আছে, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে একটা থ্যাংক ইউ লিখো বা থামস আপ দিও। ঠিক আছে, চলো এটি হলো পরাশ্রয়ী উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে বায়বীয় মূলের মাধ্যমে মূলের আবরণী ভেলামিনের সাহায্যে মানে জলীয় বাষ্প শোষণ করে। ঠিক আছে, পরাশ্রয়ী উদ্ভিদ যারা বায়বীয় মানে কোনো গাছে লতা পাতাতে আটকে থাকে তাদের বায়বীয় মূল থাকে, তার বায়বীয় মূলের আবরণী ভেলামিন, সেই ভেলামিনের মাধ্যমে কিন্তু জলীয় বাষ্প শোষণ করে। ঠিক আছে, সালোক সংশ্লেষীয় রঞ্জক কোনটি? সেটি হলো ক্লোরোফিল। রঞ্জক বলতে যেটা মানে রঞ্জক। ঠিক আছে, সেটি হলো ক্লোরোফিল। তারপরে ক্লোরোফিল মানে ক্লোরোফিলের মৌলিক উপাদানগুলি কি কি? সেটি হলো ক্লোরোফিলের মৌলিক উপাদান হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম। ঠিক আছে, ক্লোরোফিলের মৌলিক উপাদান কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম। ঠিক আছে, তো ম্যাগনেসিয়ামটা আসে বারবার করে পরীক্ষায়। শ্বেতসার বা গ্লুকোজের মৌলিক উপাদানগুলি কি কি? শ্বেতসার বা গ্লুকোজের মৌলিক উপাদান হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। ঠিক আছে, শ্বেতসার বা গ্লুকোজে। তো মোটামুটি 50টি কোশ্চেন আজকে আমরা কভার করলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এটার পিডিএফ আমি কিছুদিনের মধ্যে দিয়ে দেবো, তোমরা ওয়েট করো, আমাদের ভিডিওগুলো দেখো। ঠিক আছে, এবং আমাদের হোয়াটসঅ্যাপে কিংবা টেলিগ্রামে তোমরা যুক্ত হয়ে যেতে পারো বিভিন্ন পিডিএফ পাওয়ার জন্য, যেগুলো আমরা অলরেডি আগে শেয়ার করেছি, তবুও আবার শেয়ার করব তোমাদের জন্য। ঠিক আছে, তো আজকের জন্য এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো। চলো আনএকাডেমির কথা প্রথমে বলেছিলাম, আনএকাডেমির ব্যাপারে আমি এই ভিডিও শেষে আবার বলে দিচ্ছি যে কিভাবে কি তোমরা করতে পারবে, কিভাবে তোমরা ভর্তি হতে পারবে। ঠিক আছে, তো আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং এন্ড বাই। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রাইস কিন্তু হাইক হতে চলেছে, মানে প্রাইস বাড়তে চলেছে আনএকাডেমি সেপ্টেম্বরের 10 তারিখ থেকে। সেপ্টেম্বরের 10 তারিখ থেকে অর্থাৎ সেপ্টেম্বর 9 তারিখের মধ্যে ভর্তি হলে হতে হবে। তো বিষয়টা হলো যে কি কি পরিমাণ ফিস বাড়তে চলেছে যদি দেখো তাহলে দেখতে পাবে যে আগে কি ফি ছিল, এই যে কারেন্ট ফি প্রাইসিং এবং নিউ ফি প্রাইসিং অর্থাৎ নতুন যেটা হচ্ছে, এখানে এক মাসে 1400 টাকার জায়গায় ডিসকাউন্ট কোড ইজি লাইভ এই কুপন কোডটা ইউজ করলে 1260 টাকায় হয়ে যাচ্ছিল, 3 মাসে 3150 টাকায় হয়ে যাচ্ছিল, 6 মাসে 5040 টাকায় হয়ে যাচ্ছিল, 12 মাসে অর্থাৎ এক বছরে 6300 টাকায় হয়ে যাচ্ছিল এবং 2 বছরে 7560 টাকায় হয়ে যাচ্ছিল। এই 6300 টাকা যেটা হয়ে যাচ্ছিল সেটা হচ্ছে ইজি লাইভ কুপন কোড ইউজ করে। দেখো অফলাইনে গেলে তোমার 50,000 60,000 নরমাল কোচিং সেন্টার, বড় বড় কোচিং সেন্টার গুলো কিন্তু 1 লাখ 1.5 লাখ নিচ্ছে। ঠিক আছে, সেখানে মাত্র 6300 টাকা হয়ে যাচ্ছিল এবং এখনো হচ্ছে। এটা সেপ্টেম্বরের 9 তারিখ রাত 11টা বেজে 59 মিনিট অবধি, কিন্তু সেই প্রাইসটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। বর্তমান হচ্ছে এই প্রাইস যখন তুমি ইজি লাইভ কুপন কোডটা ইউজ করবে। ইজি লাইভ কুপন কোডটা ইউজ করলে দেখতে পাবে যে এর পরবর্তীতে সেপ্টেম্বরের 10 তারিখ থেকে দেখতে পাবে এক মাসে তোমার 1710 টাকা লাগছে, 3 মাসে 4275 টাকা লাগছে, 6 মাসে 7695 টাকা এবং 12 মাসে 9405 টাকা লাগছে এবং 24 মাসে 13680 টাকা লাগছে। তো যদি দেখো এই 24 মাসের 7500 এর জায়গায় কিন্তু প্রায় 14000 লাগছে, অর্থাৎ প্রায় ডবল হয়ে যাচ্ছে কিন্তু ফিস। ব্যাপারটা হলো অফলাইন কোচিং সেন্টার গুলোর তুলনায় আনএকাডেমি অনেক ফিস কম নেয়, কিন্তু তবুও ফিস তারা বাড়াতে চলেছে। তাদের বক্তব্য এটা যে অফলাইনে থেকে আমরা অনেক কম ফিস নিই। তো 24 মাসে মাত্র 13680 টাকা হচ্ছে, এটা 10 তারিখ থেকে। তবে এখনো কিন্তু সুযোগ আছে ভর্তি হওয়ার,
12 মাসের জন্য বা 24 মাসের জন্য 7,560 টাকা দিয়ে, মানে সেখানে মাসে 315 টাকা করে পড়ছে। ঠিক আছে, তো এইচডিএফসি এটিএম কার্ড যদি থাকে তাহলে মান্থলি পেমেন্ট করতে পারবে, না হলে আপনাকে একবার পেমেন্ট করতে হবে। তাছাড়া বাজাজ ফিনসার্ভ যদি কার্ড থাকে তাহলেও কিন্তু মান্থলি পেমেন্ট করতে পারবে। এটা হলো সাবস্ক্রিপশনের প্রাইসিং এর ব্যাপার, প্রাইসটা কেমন হলে। এবার আমি দেখাবো কিভাবে ভর্তি হতে হবে। ঠিক আছে, প্রথমে যখন তুমি তোমার মোবাইলে আনএকাডেমি অ্যাপে ক্লিক করবে তখন এইভাবে আনএকাডেমিটা ওপেন হয়ে যাবে। যদি তোমার লগইন করা না থাকে তাহলে লগইন করতে হবে বা সাইন আপ করতে হবে, না হলে অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। এই সাইডে তুমি বা সাইডে এখানে WBPSC লেখা দেখছো, এই যে তিনটে সুইচে তোমাকে ক্লিক করতে হবে, তারপরে এখানে ড্রপ ডাউনে ক্লিক করে ম্যানেজ গোলসে যেতে হবে যদি WBPSC সিলেক্ট করা না থাকে। ঠিক আছে, তারপরে তুমি WBPSC সিলেক্ট করে নেবে মাই গোলসে। ঠিক আছে, WBPSC সিলেক্ট করে নিলে এইবার তোমাকে আবার আসতে হবে ওখানে এবং এই যে প্লাসে ক্লিক করতে হবে। প্লাসে ক্লিক করার পর তোমার এই যে গেট সাবস্ক্রিপশন এখানে তোমাকে ক্লিক করতে হবে। এখানেও দেখতে পাচ্ছ 10 তারিখ থেকে প্রাইস বাড়তে চলেছে। ঠিক আছে, তো এই যে তুমি পেয়ে গেলে সাবস্ক্রিপশনের ব্যাপারটা 12 মাস, 24 মাস, 6 মাস, 3 মাস, 1 মাস, যে কোনো তুমি সিলেক্ট করতে পারো। এবার আমি ধরো যে আমি 24 মাস সিলেক্ট করলাম। এইবার নিচে যে হ্যাভ এ রেফারেল কোড, এই রেফারেল কোডে তোমাকে EGLIVE ইজি লাইভ এটা দিয়ে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলে দেখবে 10% তুমি ডিসকাউন্ট পেয়ে গেছো। ঠিক আছে, এখানে গ্রেটে ক্লিক করে দিলে হয়ে যাবে। এবার প্রসিড টু পেতে তোমাকে ক্লিক করতে হবে। এখানে দেখো যে তোমার অনেকটাই কমে গেছে প্রাইস। তারপরে এই যে তোমার যদি কোনো ক্রেডিট থাকে, মানে তুমি যদি কোনো ক্লাস দেখে থাকো সেক্ষেত্রে তুমি ক্রেডিট পাবে, তাহলে তোমার 40 টাকা এখানে ডিসকাউন্ট হয়ে গেল এখান থেকে। ঠিক আছে, তারপরে তুমি যদি মনে করো ইএমআই এর মাধ্যমে পেমেন্ট করবে, ইএমআই ক্লিক করলে দেখতে পাবে ডেবিট কার্ডে এইচডিএফসি ব্যাংক আছে, বাজাজ ফিনসার্ভ আছে। তাছাড়া ক্রেডিট কার্ড ব্যাংক অফ বরোদা, এইচডিএফসি, আইসিআইসিআই, স্ট্যান্ডার্ড, তারপরে আমেরিকান, আরবিএল, অ্যাক্সিস ব্যাংক, তারপরে হচ্ছে এসবিআই, এগুলো সব আছে। ঠিক আছে, আরবিএল, এগুলো সব আছে। তাছাড়া তুমি যখন ডেবিট কার্ডে যদি যাও কিংবা ইউপিআই তে যদি যাও, ইউপিআই এর মাধ্যমে তুমি পেমেন্ট করতে পারবে। ইউপিআই আইডি এখানে ক্লিক করে জাস্ট ভেরিফাই এন্ড পে করতে হবে। তাছাড়া তুমি ওয়ালেটস এর মাধ্যমে পেপাল, পেটিএম, ফ্রিচার্জ, ওলা মানি এগুলোর মাধ্যমে করতে পারো। তাছাড়া তুমি ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে করতে পারো। তাছাড়া তুমি ডেবিট কার্ড, এখানে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড নাম্বার দিয়ে তুমি যদি ইএমআই না চাও একবার তুমি পেমেন্ট করে দিতে পারো। আর যদি ইএমআই চাও সেক্ষেত্রে ইএমআই অপশনটা তোমাকে চুজ করতে হবে। ঠিক আছে, তো এইভাবে তোমাকে প্রথমে ভর্তি হতে হবে।